This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর টপ লাইনের শুরুতেই আজকে কাটোয়ায় একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তার ডিটেল বলবো আপনাদের। তীব্রতায় উড়ে গিয়েছে একটি বাড়ির চাল। বিস্ফোরণে একজনের মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে। গুরুতর জখম আরও একজন হাসপাতালে ভর্তি। বাড়ির দেওয়াল ভেঙে গিয়েছে। কাটোয়া থানায় রাজুয়া গ্রামের ঘটনা এটি। স্থানীয়রা অভিযোগ করছেন যে বাইরে থেকে দুষ্কৃতীদের এনে পরিত্যক্ত বাড়িতে বোমা বাঁধার কাজ করছিল এক ব্যক্তি, যার নাম তুফান চৌধুরী। রাত 8টা নাগাদ পরপর দুটো শক্তিশালী বিস্ফোরণে গ্রাম কেঁপে ওঠে। কাটোয়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। একজনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত এই আপডেট। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে কাটোয়া থানার পুলিশ গোটা বিষয়টা তল্লাশি চালাচ্ছেন। একজনের মৃত্যু হয়েছে, আরেকজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। বিকট শব্দে কেঁপে ওঠে এই বাড়ি। জানা যায় যে পরপর দুটি বিস্ফোরণ হয়েছে এবং বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে গোটা গ্রাম কেঁপে ওঠে। সেই সঙ্গে আশেপাশের বাড়িতে মানুষজন তারা ভয়ে বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে পড়ে। জানা যায় যে এই বাড়িতেই, এই পরিত্যক্ত বাড়িতেই বোমা বিস্ফোরণ হয়েছে। পরপর দুটি বোমা বিস্ফোরণ হয়েছে এবং বিস্ফোরণের জের এতটাই যে দেখা যাচ্ছে যে বাড়ির চাল উড়ে গেছে। যে কংক্রিটের প্রাচীর, সেই কংক্রিটের প্রাচীর বহু দূরে এসে ছিটকে পড়েছে এবং আশেপাশের বাড়িতেও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ধ্বংসস্তূপ থেকে একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং একজন আহত। যদিও এলাকাবাসীরা জানাচ্ছে যে তারা এই বোমা ফাটার আওয়াজ শুনেই তারা বাইরে বেরিয়ে আসে এবং বাইরে বেরিয়ে এসে দেখতে পায় কয়েকজন ছুটে পালাচ্ছে এবং যিনি আহত তাকে ইতিমধ্যে এলাকাবাসীরাই ধরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। সে এই গ্রামেরই যুবক বলে জানা যাচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে এই বাড়িতে, এই পরিত্যক্ত বাড়িতেই একদম রাত্রি হলেই বোমা বাঁধা হতো, আর যার জেরেই আজকে এই বিস্ফোরণ। ইতিমধ্যে কাটোয়া থানার পুলিশ বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। এলাকা ঘিরে রাখা হয়েছে। এখানে কি আদৌ আরও কোনো বোম আছে বা আর কোনো মৃতদেহ পড়ে আছে, সমস্ত কিছুরই তদন্ত শুরু করেছে কাটোয়া থানার পুলিশ। কৌশিক দত্ত, TV9 বাংলা, কাটোয়া। না, কেউ জানে না, গ্রামের লোকই জানে না। এটা লুকিয়ে হচ্ছে তো দুর্ঘটনা। মানে গ্রামটাকে একটা উত্তেজনক একটা বড় বিপদের মুখে ফেলাইতে গিয়েছিল। তার আগে এটা বাস্ত হয়েই জানা হয়েছে, গ্রামে উদ্ধার হয়েছে যেটা যা হয়েছে, নাহলে গ্রামে একটা বড় ধরনের বিপদ আসতো। অন্যদিকে ফালাকাটায় প্রকাশ্যে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের দাদাগিরি। ময়রাডাঙ্গা এলাকায় প্রকল্প নির্মাণকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। প্রকল্পের কাজে স্থানীয়রা বাধা দেন। আন্দোলনকারীদের প্রকাশ্যেই মারধর করেন পঞ্চায়েত সদস্য অসিত কর। মারধরের হাত থেকে মহিলারাও বাদ যান। একাধিক মহিলাকে রাস্তায় ফেলে মারধর করা হয় বলে অভিযোগ। ভাইরাল সেই ভিডিও প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অভিযুক্তের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলে কোনো রকম প্রতিক্রিয়া তিনি দেননি। প্রশাসনের তরফে এখনো পর্যন্ত কোনো রকম পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ। তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য অসিত কর যেভাবে মহিলাদের উপরে চড়াও হয়ে তাদেরকে লাথি মেরে, ঘুষি মেরে, ধাক্কা মেরে ফেলে দিলেন, এই গুন্ডামি এটা তৃণমূলের আমলেই সম্ভব। দীর্ঘদিন ধরে কাজটা শুরু করার জন্য চেষ্টা করছে, দফায় দফায় বিজেপির লোক বাধা দিচ্ছে। কিছু মহিলা, কিছু পুরুষ বিজেপির নেতৃত্ব উস্কানি দিয়ে সেই দুজন পঞ্চায়েতকে আক্রমণ করে এবং বেধড়ক মারধরের চেষ্টা করে। কোনোভাবে আমাদের পঞ্চায়েত দুজন বেঁচেছে এবং আমরা 4:30, 5টার দিকে তাদের নাকি এফআইআরও করা হয়েছে। আমা স্ট্রিটের পটলডাঙ্গায় বাড়ি থেকে দুই ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে। পলাশ বসু এবং তার ভাইপো নীলাঞ্জন বসুর দেহ উদ্ধার করে পুলিশ। ওই বাড়িতেই ভাড়া থাকতেন কাকা ভাইপো। পাওনাদাররা এসে ডাকাডাকি করলেও সাড়া মেলেনি। বাড়িওয়ালা এসে দেখেন ভেতর থেকে দরজা বন্ধ। দরজা খুলে দুজনের দেহ পড়ে থাকতে দেখা যায়। দুজনেই আত্মহত্যা করেছেন বলে পুলিশের প্রাথমিক অনুমান। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুলিশ পাঠিয়েছে। আমরা যতদূর দাদাকে চিনি, দাদা যেরকম ভাবে থাকতো কখনোই সেটা কিন্তু বোঝা যায়নি যে এরকম একটা তাদের ভেতরে ঝড় চলছে। কাকার সাথে দাদার মাঝে মাঝে যেরকম হতো, বেসিক্যালি একটু ঝামেলা টামেলা হতো, ঠিক আছে, সেটা হয়, সেটা কার ফ্যামিলিতে না হয়। বাট প্রবলেমটা হচ্ছে যে এত দূর এগিয়ে গেছে যেখানে এটা একটা সুইসাইডের ব্যাপার চলে যাবে। সুইসাইড মানে যেটা সবাই বলছে, আমিও সেটা বলছি। আমি আমার এই ব্যাপারটা জেনেছি আমার ওয়াইফের থেকে। ওয়াইফ 6টার সময় ফোন করলো, বললো তুমি কোথায়? আমি তখন অফিসে। আমি অফিস থেকে জাস্ট বাসে উঠেছি, তখন আমি রাজারহাট থেকে আসছি, এবং বললো যে এরকম মানে পুরো বাড়িতে পুলিশে ছয়লাপ হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি এসো, দুজনে সুইসাইড করেছে। তখন আমি ব্যাপারটা
মেনেই নিতে পারছি না। ইটস আ ভেরি শক ফর মি যে ওনারা দুজনে সুইসাইড করেছেন। ৪৫ নম্বর পটলডাঙ্গা স্ট্রিট, ঠিক এখানেই দীর্ঘদিন ধরে ভাড়া থাকতেন পলাশ বসু এবং তার ভাইপো নীলাঞ্জন বসু। শুক্রবার বিকেলবেলা তাদের দেহ উদ্ধার হয় তাদেরই এই যে ভাড়া বাড়িতে তারা থাকতেন সেখান থেকে। প্রতিবেশীরা যেমনটা জানান বা বাড়িওয়ালা যেরকমটা জানিয়েছেন যে এদিনও সকালবেলা তাদের সঙ্গে দেখা হয়েছিল এবং সকালবেলাও নীলাঞ্জন বসুর সঙ্গে কথা হয় বাড়িওয়ালার, কিন্তু তারপরই বিকেলবেলা তিনি খবর পান যে তাদের কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না এবং যখন তিনি আসেন এখানে তখন দরজা ভেঙে দেখা যায় যে ভেতরে তাদের নিথর দেহ পড়ে রয়েছে। যেমনটা জানাচ্ছেন বাড়িওয়ালা যে দীর্ঘদিন ধরেই বিলাসবহুল জীবনযাপনের মধ্যে দিয়ে যেতেন এই নীলাঞ্জন বসু এবং বাজারে প্রচুর ধার দেনা হয়ে গেছিল। পাওনাদাররা মাঝে মধ্যেই আসতেন এখানে। শুক্রবারও পাওনাদাররা এসেছিলেন এই বাড়িতে এবং পাওনাদাররা যখন আসেন তখন সারা শব্দ কোনো পাওয়া যায়নি কাকা এবং ভাইপো কারোরই, এবং তারপরে বাড়িওয়ালাকে খবর দিলে সেই বাড়িওয়ালা আসেন এখানে এবং দরজা ভেতর থেকে আটকানো ছিল, দরজা খুলে তখন ভেতরে ঢুকে দেখা যায় যে দুজনের নিথর দেহ পড়ে রয়েছে। পুলিশের প্রাথমিকভাবে অনুমান যে আত্মহত্যা করেছেন পলাশ বসু এবং নীলাঞ্জন বসু। ক্যামেরায় অর্ঘ্যর সঙ্গে কৌস্তব গঙ্গোপাধ্যায়, TV9 বাংলা, কলকাতা। হাওড়ার দুর্ঘটনা থেকে শিক্ষা। কলকাতা শহরের গাছগুলোর স্বাস্থ্যে পুরসভার বিশেষ নজর, সব গাছের স্বাস্থ্য অডিটের নির্দেশ দিলেন মেয়র। রবীন্দ্র সরোবর এবং সুভাষ সরোবরের গাছগুলির অডিট করবে KMDA। প্রাতঃভ্রমণকারীদের সুরক্ষার বিষয়টিও বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে। শহরের গাছপালা পথচারীদের জন্য বিপদমুক্ত নয় বলে মনে করছে কলকাতা পুর প্রশাসন। গাছগুলোর গোড়ার কী অবস্থা, সেগুলো কতটা নড়বড়ে বা শক্তপোক্ত তা পরীক্ষা করে দেখতে পুরসভার উদ্যান বিভাগের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। বড় ভিত্তিক গাছগুলোর স্বাস্থ্য অডিট করা হবে, সপ্তাহখানেকের মধ্যেই রিপোর্ট জমা পড়বে। গাছগুলো ট্রি অডিট করা, ট্রি ইন্সপেকশন করা, এটা আপনিও করবেন এবং KMDA যে সুভাষ সরোবর রবীন্দ্র সরোবরের চারিদিকে গাছগুলো ঠিক আছে কিনা দেখা। আরেকটা হচ্ছে ট্রিমিং করা। আমাদের শহরে বেঁকা টেরা গাছ খুব বেশি, এগুলোকে কেটে দিয়ে একটা ল্যান্ডস্কেপিং মতন করে সুন্দর করে গাছগুলোকে রাখা। যদি সিঙ্গাপুরের পারে, অন্য সিটি পারে, তাহলে আমরা এরকমভাবে করতে পারবো না। এটা যে আর কোনো ওই উইপিং দেবদারু যেন 10 ফুট 12 ফুটের ওপরে না যায়। 5 বছর ধরে আমরা বলে আসছি যে ট্রি সেন্সাস দরকার, যেমন আমাদের হিউম্যান পপুলেশনের সেন্সাস দরকার হয়, তার সেরকম আমাদের যেমন স্বাস্থ্য পরিষ্কার দরকার হয় মানুষদের, সেরকম গাছেরও টাইম টু টাইম তার ব্যাকটেরিয়া ব্যাপারটা, তার ছত্রাকের ব্যাপারটা, তার ডালপালার ব্যাপারটা, বিস্তারের ব্যাপারটা, তার রুটের কি অসুবিধে হচ্ছে, গাছটা হেলে পড়ছে কিনা, জল পাচ্ছে কিনা, এগুলো দেখা দরকার। ওড়িশা সরকারের বিরুদ্ধে মামলা দায়ের কলকাতা হাইকোর্টে। ওড়িশায় বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণের অভিযোগ, এর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে বিজেপি শাসিত রাজ্যের সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করল শ্রমিকের পরিবার। মোট 3 ধরনের মামলা করা হয়েছে শ্রমিকদের পক্ষ থেকে। একটি হেভিয়াস কর্পাস বা সরকারের বিরুদ্ধে, আর একটি রিট এবং একটি জনস্বার্থ মামলা করা হয়েছে। 3টি মামলাতেই শ্রমিকরা যারা আটকে রয়েছেন তাদের উদ্ধার এবং কেন বেআইনিভাবে তাদের আটকে হেনস্থা করা হচ্ছে এই প্রশ্ন তোলা হয়েছে। ভোট পরবর্তী হিংসায় CBI এর করা মামলায় প্রথম সাজা ঘোষণা। মালদায় অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতার যাবজ্জীবন কারাদণ্ডের সাজা। রায় ঘোষণা অতিরিক্ত দায়রা আদালতের। নির্যাতিতার পরিবারকে 3 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ। 2021-এ নাবালিকাকে ধর্ষণের অভিযোগে তৃণমূল নেতার বিরুদ্ধে সে অভিযোগ ওঠে। আদালতের নির্দেশে 55টি ভোট পরবর্তী হিংসা মামলার তদন্ত CBI করে, আর তারই একটি মামলায় প্রথম সাজা ঘোষণা করল আদালত। 4 বছর হয়ে গেল আমার মেয়ের সর্বনাশ যে করেছে, ওর আজকে সাজা হয়েছে। আমি আজকে অনেক খুশি আছি।